হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার স্বামী রোজ সকালে বেরিয়ে যেত আর রাতের গভীরে ফিরত। কাজের চাপে এতটা ক্লান্ত হয়ে পড়তো যে বিছানা শুতে ঘুমিয়ে যেত। আমি প্রায় আমার অপূর্ণ ইচ্ছাগুলো নিয়ে একা একা থেকে যেতাম, কিন্তু কি আর করতাম, ভেবেছিলাম বোধহয় এটাই জীবন। কিন্তু যেদিন জানলাম যে কাজের অজুহাতে অন্য কারোর সাথে চলে যায়, সেদিন আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। ঠিক তখনই আমার দেবর দীপক আমার জীবনে এক নতুন রং এনে দিল। সে আমার সঙ্গে এত আদরে কথা বলতো, আমার দুঃখগুলো বুঝতো। ধীরে ধীরে আমি টের পেলাম আমার স্বামীর চেয়ে বেশি সুখ এখন দীপকের কাছে পাচ্ছি। যখন আমি এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছিলাম, তখন দীপক মাত্র 11 বছরের এক দুষ্টু ছেলে ছিল। সবসময় আমার আশেপাশে ঘুরঘুর করতো, ভাবি বলে ডাকতো। আমি তাকে ছোট ভাইয়ের মতোই ভালোবাসতাম, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে বদলে গেল। দীপক এখন 18 বছরের যুবক, লম্বা, সুদর্শন, আকর্ষণীয়। তার চোখে সেই আগের নিষ্পাপ ভাবটা ছিল না, বরং ছিল এক গভীর আকর্ষণ। যখন সে আমার দিকে তাকাতো, মনে হতো সে কিছু বলতে চায়, কিন্তু সাহস করে উঠতে পারছে না। একদিন দুপুরে বাড়িতে একদম নিস্তব্ধতা। আমার স্বামী রোহিত কোথায় যেন বেরিয়েছিল। আমি আঙ্গিনায় একা বসেছিলাম। হঠাৎ দীপক এসে হাজির। ধীরে ধীরে বলল, ভাবি তুমি এত খুশি নও তাই না? আমি চমকে উঠলাম, এ কি কথা দীপক, তুই অযথা কথা বলিস না। কিন্তু সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি মিথ্যে বলছো। আমি জানি ভাইয়া তোমাকে ঠকাচ্ছে, আমি সব দেখি। আমি তোমাকে দুঃখী দেখতে পারি না ভাবি। তার কথাগুলো আমার হৃদয়ে গভীরে গিয়ে ঠেকলো। আমার চোখ ভিজে গেল। দীপক আলতো করে আমার চোখ ধরে বলল, যদি তোমার জীবনে ভালোবাসা না থাকে, তাহলে এর মানে এই নয় যে তুমি ভালোবাসার যোগ্য নও। সেই রাতে বৃষ্টি হচ্ছিল, আমি ঘরে একা বসেছিলাম। হঠাৎ দীপক ভিজে চুপি চুপি ঘরে ঢুকলো। তার চোখে এক অদ্ভুত অস্থিরতা। সোজা আমার কাছে এসে বলল, ভাবি আমি তোমার মনের কথা তোমাকে বলতে চাই, তারপর তুমি যা চাও তা সিদ্ধান্ত নিও। আমি চুপ করে রইলাম, কিন্তু আমার হৃদয়টা ড্রিম ড্রিম করে লাফাচ্ছিল। সে আমার পাশে বসলো। তার আঙ্গুলগুলো আমার হাতের তালুতে আলতো করে ঘষে যাচ্ছিল। তারপর আমার চোখে চোখে রেখে বলল, আমি তোমাকে সবসময় ভালোবেসে এসেছি, ছোটবেলা থেকে। যখন আমি ভালোবাসার মানে পর্যন্ত জানতাম না, কিন্তু এখন আর নিজেকে আটকাতে পারছি না। তুমি চাইলে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিতে পারো, কিন্তু যদি কখনো তোমার মনে আমার জন্য একটু ভালো লাগা লেগে থাকে, তাহলে তুমি একবার আমার দিকে তাকাও। তার কথা শুনে আমি চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। আমি ইতস্তত করে বললাম, কিন্তু দীপক আমি তো তোর ভাবি। সে মুচকি এসে বলল, না তুমি শুধু মায়া, সেই মেয়ে যাকে আমি অগাধ ভালোবাসি। সে আলতো করে আমার মুখ তার হাতে তুলে নিল। তার আঙ্গুলের ছোঁয়া আমার গাপে কাঁপা কাঁপা নিঃশ্বাসের মতো লাগছিল। সেই মুহূর্তে আমি বুঝলাম আমি কতটা একা ছিলাম, আর হয়তো আমিও তার ভালোবাসার দিকে টানছিলাম। সেই রাতে প্রথমবার আমি আমার হৃদয়ের কথা শুনলাম। আমরা সমাজের সব সীমা পেরিয়ে গেলাম। সেই রাতটা শুধু ভালোবাসারই ছিল, কোনো ভয় ছাড়া, কোনো আক্ষেপ ছাড়া। পরদিন সকালে যখন ঘুম ভাঙলো, দীপক আমার পাশেই ছিল। তার চোখে সেই ভালোবাসা যার খোঁজে আমি ছিলাম। সে আমার হাত ধরে জিজ্ঞেস করলো, কী ভাবছো? আমি ভয়ে ভয়ে বললাম, দীপক যা হলো তা কি ঠিক ছিল? সে হাসলো, বলল, যদি এটা ভুল হতো তাহলে তোমার চোখে এত শান্তি থাকতো না। কিন্তু আসল ঝামেলা তখনই শুরু হলো। আমার স্বামী রোহিত গত কিছুদিন ধরে বাড়িতে কম আসছিল। আমি জানতাম সে অন্য কারোর সঙ্গে আছে, কিন্তু কখনো প্রশ্ন করিনি। কিন্তু এখন সব কিছু বদলে গিয়েছিল। আমি সেই নারীর সরলতা সহ্য করে যাচ্ছিলাম না। একদিন আমি রোহিতের পিছু নিলাম শহরে। সেখানে তাকে একটি মেয়ের সঙ্গে দেখলাম। দুজনে হাত ধরাধরি হাসি মুখে গল্প করছে। আমার হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, কিন্তু আমি কাঁদলাম না। আমি জানতাম আমার সিদ্ধান্ত ঠিক ছিল। দীপককে ফোন করে বললাম, তুই ঠিক বলেছিলি দীপক, রোহিত আমাকে ঠকাচ্ছে। সে বলল, আর দুঃখ সহ্য করো না মায়া, তোমার তাকে গ্রহণ করার সময় এসেছে। আমাদের সিদ্ধান্ত পাকা হয়ে গেল। সেই রাতে রোহিত যখন বাড়ি ফিরল, আমি তাকে সরাসরি প্রশ্ন করলাম, সত্যি বলো তুমি কার সঙ্গে আছো? প্রথমে সে মিথ্যে বলল, কিন্তু যখন আমি প্রমাণ দেখলাম, সে হতবাক হয়ে গেল। ভেবেছিলাম আমি কেঁদে বাসবো, অনুনয় করব, কিন্তু আমি শুধু একটা কথাই বললাম, আমি ডিভোর্স চাই। সে হেসে বলল, এত সহজ নয় মায়া, আমার নামের সঙ্গে তুমি জমজুরে সম্মান পেয়েছ, এখন তা ছাড়া সহজ হবে না। কিন্তু আমি আর কারো বন্দি ছিলাম না। আমি বাড়ি ছেড়ে দীপকের কাছ থেকে চলে গেলাম এক নতুন জন্য।
দীপক আমার জন্য অপেক্ষা করছিল। যখন আমি বললাম আমি সব শেষ করে দিয়েছি, তার চোখে খুশির অশ্রু ঝিলিক এলো। সে আমাকে জড়িয়ে দিয়ে বলল, এখন আমরা নতুন করে জীবন শুরু করব, কোনো ভয় ছাড়া। আমি দীপকের হাত ছাড়লাম, তার সঙ্গে নতুন পথে বাড়ালাম। কারণ কখনো কখনো ভালোবাসা সেটাই যাকে পেতে গোটা জীবন লেগে যায়। আর আমি আমার ভালোবাসা খুঁজে পেয়েছিলাম। আমরা এখন এমন এক মোড়ে দাঁড়িয়েছিলাম যেখান থেকে পিছনে ফেরা অসম্ভব। আমি দীপকের সঙ্গে ছিলাম, কিন্তু সমাজ আর পরিবারের চোখে আমাদের সম্পর্ক পাপের থেকে কম ছিল না। আমি জানতাম এটা সহজ হবে না, কিন্তু আমি ভয়ে বাঁচতে চাইনি। গ্রামে যখন খবর ছড়ালো যে আমি রোহিতকে ছেড়ে দীপকের সঙ্গে থাকছি, লোকে আমাদের নিয়ে কুৎসিত কথা বলতে শুরু করলো, আমাকে তিরস্কার করতে বলল, দেবরকে ফাঁসিয়ে নিয়ে গেল। দীপককেও শুনতে হতো। নিজের ভাবির প্রতি মন পড়লো, লজ্জা করলো না। কিন্তু দীপক আমার হাত ধরে শক্ত করে ধরে সবাইকে বলল, আমাদের ভালোবাসা কোনো পাপ নয়, আমরা কোনো অপরাধ করিনি। যদি কেউ এটা না বোঝে তাহলে সেটা চিন্তার দোষ। গ্রামে আমাদের গল্পে আগুনের মতো ছড়িয়ে পড়ল, কিন্তু কেউ আমাদের পক্ষে ছিল না। এমনকি দীপকের বাবা মাও রেগে গেলেন। তারা দীপককে বাড়ি থেকে বের করে দিয়ে বললেন, যদি তুই এই মেয়ের সঙ্গে থাকতে চাস তাহলে আমাদের বাড়িতে তোর জায়গা নেই। দীপক কিছু না বলে আমার হাত ধরে সেখান থেকে চলে এলো। আমার পিছন ফিরে তাকালাম না, কারণ আমাদের কাছে হারানোর আর কিছুই ছিল না, শুধু একে অপরকে ছাড়া। আমরা শহরে চলে এলাম। দীপক তার পড়াশোনা চালিয়ে গেল, আর আমি একটা চাকরি খোঁজা শুরু করলাম। ধীরে ধীরে আমাদের নতুন জীবন গড়ে তুললাম। কারো কথায় পরোয়া করতাম না, কারণ আমাদের কাছে আমাদের ভালোবাসা ছিল। কয়েক বছর পর দীপক যখন একজন সফল ব্যবসায়ী হয়ে উঠল, তখন সেই লোকেরা যারা আমাদের তাচ্ছিল্য করতো আমাদের কাছে এসে বলতে লাগলো তারা ভুল করেছিল, বলল আমাদের ভালোবাসা সত্যি ছিল। আমি মুচকি হেসে বললাম, সত্যি ভালোবাসা সবসময় নিজের জায়গায় করে নেয়, দুনিয়া যত তাকে ঠেলে দেখ। দীপক আমার দিকে তাকিয়ে বলল, এখন আমরা শুধু নিজেদের জন্য বাঁচবো, আর কারো কথা ভাববো না। তারপর আমরা আমাদের জীবন শুরু করলাম, এমন এক জীবন যা আমরা পুরোপুরি নিজেদের জন্য বেছে নিয়েছিলাম। আমাদের ভালোবাসা, আমাদের খুশি, আর শুধু আমরা দুজন। সময় কেটে গেল, আমাদের মেয়ে বড় হতে লাগলো, তার সঙ্গে আমাদের ভালোবাসা আরও গভীর হলো। দীপক সবসময় আমার পাশে থাকতো, আমার প্রতিটি চাহিদার খেয়াল রাখতো। সে শুধু আমার স্বামী নয়, আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার সঙ্গী, আমার সবচেয়ে বড় সাহারাও ছিল। আমাদের ব্যবসা তখন খুব ভালো চলছিল, দীপকের পরিশ্রম ফল দিয়েছিল। আমরা এখন একটা সুন্দর বাড়িতে থাকতাম। একদিন আমাদের পুরনো গ্রামে গেলাম, সেখানে কিছু আগের মতোই ছিল, কিন্তু এবার মানুষের দৃষ্টিবদলি বদলে গিয়েছিল। যারা আমাদের তিরস্কার করেছিল তারা আমাদের দেখে অবাক হয়ে গেল, তাদের চোখে লজ্জার ছাপ। রোহিতও সেখানে ছিল, তার জীবনে তছনছ হয়ে গিয়েছিল। যে মেয়ের জন্য সে আমাকে ছেড়েছিল, সে তাকে ঠকিয়ে চলে গিয়েছিল। সে এখন একা, ভাঙ্গা, লজ্জিত। আমাদের দেখে তার মুখ অনুশোচনার ছায়া পড়ল। রোহিত আমাকে দেখে বলল, মায়া, আমাকে মাফ করে দাও, আমি তোমার সঙ্গে খুব অন্যায় করেছি। আমি হালকা হেসে বললাম, অতীতের জন্য আফসোস করার চেয়ে আজকে সামলে নাও। দীপক আমার হাত ধরে বলল, চলো মায়া, আমাদের এখন ভবিষ্যতের দিকে এগিয়ে হবে। আমরা সেখান থেকে চলে এলাম, পিছনে কিছুই রাখলাম না। আমাদের একটাই লক্ষ্য ছিল, আমাদের ভালোবাসা আর পরিবার নিয়ে সুখের জীবন যাপন করা। আমাদের মেয়ে বড় হচ্ছিল, আমরা চাইতাম যে এমন একটা দুনিয়া বড় হোক যেখানে ভালোবাসাকে পাপ গণ্য হয় না। একদিন দীপক আমাকে তার বাহুতে জড়িয়ে বলল, মায়া, তুমি যদি আমার জীবনে না থাকতে আমি অধরাই থেকে যেতাম। আমি তার চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, আর তুমি যদি আমার সঙ্গে না থাকতে আমি কখনো ভালোবাসার আসল মানেই বুঝতাম না। আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম। আমাদের গল্প এখানেই শেষ হয়নি, কারণ আমাদের ভালোবাসা কখনোই শেষ হবে না। এটা আমাদের স্মৃতিতে, আমাদের হৃদয়ে, আমাদের মেয়ের হাসিতে চিরকাল বেঁচে থাকবে। জীবনের পথ একটা বইয়ের মতো, কিছু পাতা বেদনায় ভরা, কিছু খুশিতে। আমারও পথ তেমনই ছিল। আমি ভালোবাসাকে জিয়েছি, হারিয়েছি, আবার ফিরে পেয়েছি, আর এখন তাকে আঁকড়ে ধরেছি। আমার মেয়ে প্রায় জিজ্ঞেস করে, মা, বাবা, তোমাদের ভালোবাসা এত গভীর কী করে? আমি তাকে বলি, যখন দুটি হৃদয় একে অপরের জন্য ধড়কে, তখন দুনিয়ার কোনো শক্তি তাদেরকে আলাদা করতে পারে না। আমি মায়া, আমি জীবনকে আমার সত্ত্বে বেছে নিয়েছি।
আর আজ পুরো হৃদয় দিয়ে বলতে পারি আমি ঠিক করেছিলাম। এখন আমি বিদায় নিচ্ছি, কিন্তু আমার গল্প সেই সব হৃদয় থাকবে যারা সত্যিকারে ভালোবাসা বিশ্বাস করে। তো বন্ধুরা, এটা ছিল আজকের গল্প। তোমাদের কাছে গল্পটা কেমন লাগলো দয়া করে তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অন করে দাও, যাতে আমাদের নতুন ভিডিও পৌঁছা মাত্র তোমাদের কাছে পৌঁছে যায়।